নতুন পার্টি কি হবে কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না, তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তির মতোই আছে। দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল ওই স্লোগানটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ওই জায়গায়। এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে তাহলে এটাই নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি না। স্যার আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শরিক দল আইপিএফটি তারা কালকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিন দিল্লি যাচ্ছেন আলাদা ব্যাপারটা সবটাই বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আংকে বনু কিরিয়া, एक दिन ग्रेटर तिप्रालैंड होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटर तिप्रालैंड मांगा, এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটার তিপ্রালैंड কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা তিপ্রা মাথা করছেন আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসাদ উদ্দেশ্য কি। থানচা তিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই, থানচা ওনার দলের দ্বারা তিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছে, আমরা সরকার চালাচ্ছে, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ। আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন, সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? তো কাজে তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ববিরোধিতামূলক। আরো আমি বলছি প্রদ্যুৎ বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নেই রাং আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নেই রাং আছে, মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কম বড়, রাং আছে আবার বাংলা হয়ে গেল। মিনিস্টার নেই রাং আছে, চিনি হিম্মত হে। উনি যদি শুধু কর্পোরকে বলতেন খুশি হতাম কর্পোরবাসী হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন। মিনিস্টার নিয়ে রাগ আছে, চিনি হিম্মত আছে, হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও দুজন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অনিমেষ বাবুর কথা না বিশ্বকিতু বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রোখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে ত্রিপ্রাসা থানচা উন্নয়ন ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টিকে রোখার জন্যই আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন। এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটা শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে
আঞ্চলিক দলই রাখছেন, এটা একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়েও করার চেষ্টা, মানে মকসদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য। আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে স্ববিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন, আমাদের দাবি দেওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে, আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো, সলিউশন দো। আমাদের কাছে, বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনেরই দরকার হয় না, আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেজ করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাসাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি, আন্দোলন ছাড়াই আমরা ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যুৎ বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন, কংগ্রেসে থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা, এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো কিনা অন্তত আমি জানি না, আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরো যাবেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা আন্দোলন করছে, তো যেতেই পারেন, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট। আপনারা যেটা লোকসভাতে আটকে আছে, রাজ্য সরকার পাস করে দিয়েছে, কিন্তু এখনো সেটা কেউ রেজ করছে না। এই বিষয়টাও কালকে আমরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার সেক্রেটারিকে দিয়েছে। তো এই বিষয়টা, আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সে প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে ভেঙে নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। আরেকটা অ্যামেন্ডমেন্ট বিল হোক, এটার ব্যাপারে আমি বলতে চাই, এখানে কর্নাল সাকমা এসেছিলেন, নর্থ ইস্ট মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এই প্রশ্নটা আপনার যদি মেঘালয়ের মুখ্যমন্ত্রী করতেন তাহলে ভালো হতো, কারণ আনন্দ শর্মা বর্ষিয়ার নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের নেতা, ওনার নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, এবং ওনার নেতৃত্বে আমরা দিল্লিতেও মিটিংয়ে গেছি, গুয়াহাটির মিটিংয়েও ভূভাগ্রাহ ছিলেন, প্রদ্যুৎজিও ছিলেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন। আমরা যার যে ভিউজটা আমরা জানিয়েছি, এবং আমাদের সরকার 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে যতগুলো ছিল সবটাই রেকমেন্ড করেছে। ফেগলাটা কোথায় লেগেছে জানেন? মেঘালয়। ওইখানে প্যারা 3 সেকশন 1 সাবসেকশন 11 কি আছে? আর্টিকেল 280, এটা ফিনান্স কমিশনে। পঞ্চায়েতে যেমন 73rd অ্যামেন্ডমেন্ট, মিউনিসিপ্যালিটিস 74th অ্যামেন্ডমেন্ট, এগুলো করা, কিন্তু ওরা এটার ব্যাপারে সহমত পোষণ করে না। ওইখানে কমিশন বলেছে সেখানে ইলেক্টেড বডি হবে, কিন্তু সেখানে মেঘালয়ে কোনো ইলেক্টেড বডি নেই, ওইখানে দরবার বা কাউন্সিল, এখানে
ভিলেজ দরবার, এইভাবে তাদের নন ইলেক্টেড বডি তাদের মাধ্যমে কাজ করে। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মেঘালয় গভর্নমেন্ট তুমি এটাকে সংশোধন করে পাঠাও, আজ পর্যন্ত পাঠিয়েছেন। আর এখানে এসে কর্ণাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী ওয়ান নর্থ ইস্টার্ন নেতা, উনি বলছেন 125 ত্রিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য। আজকে বলুন, সেও জনজাতি, কর্ণাড সাংমা জনজাতি, সেই জনজাতি মুখ্যমন্ত্রী এখানে, যার কারণে এই বিলটা আটকে রয়েছে। আর ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে বাঙালি মুখ্যমন্ত্রীর দ্বারা যত কিছু অ্যামেন্ডমেন্ট সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তার জবাব কি দেবেন প্রদ্যুৎ বাবু, তারা কর্ণাড সাংমা দেবেন? এটা প্রশ্ন করুন। এইভাবে মিজোরাম জনজাতি মুখ্যমন্ত্রী, ওইখানে কেন ক্ষমতা দিতে চান না? মারা অটোনোমাস কাউন্সিল, লাই অটোনোমাস কাউন্সিল, চাকমা অটোনোমাস কাউন্সিল কেন দেন না? এখন কথা হচ্ছে, আমি এখানে আপনারা সিনিয়র সাংবাদিক যারা আছেন, আপনারা যদি ওই 1992-93 পত্রিকাগুলো যদি আপনারা খুলে দেখেন, তখন তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এত শক্তিশালী ছিল না। ওই সময় কি ডাক দিয়েছিল? অ্যাটিটিএড জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে, ট্রাইবাল মুখ্যমন্ত্রী করতে হবে। ইভেন আমাকে পর্যন্ত, এখন তো এখানে মোবাইল ছিল না, ট্যাব রেকর্ডের মধ্যে রেকর্ডিং করে আমার কাছে পাঠানো হয়েছিল, বিমল বাবু আপনি যাই করুন, হয় আপনি সিপিএম এর বিরোধিতা এবারে করবেন না। কেন? আমরা দশরথ বাবুকে ট্রাইবাল মুখ্যমন্ত্রী বানাতে চাই। কে বলেছিল? সেই রেকর্ডিং আমার কাছে পাঠানো হয়েছিল। লগে লগে আমি তখন ওই কাঞ্চনপুরের প্রবীণ নেতৃত্ব দিলীপ কর, ওনার কাছে গেলাম, ভাই কি করবো? এই রেকর্ডিং কার কাছে পাঠাতে জানেন? জম বাহাদুর রিয়া, কাঞ্চনপুর আনন্দবাজার পার হয়ে বান্দারিমা, আমার বন্ধু ব্যক্তি, প্রথম শহীদ হয়েছেন এর হাতে এই দশরথ বাবুকে মুখ্যমন্ত্রী করতে গিয়ে। প্রথম শহীদ আমার বন্ধু ব্যক্তি। আমি আনন্দবাজার গিয়েছিলাম যে বান্দারিমা যাবো, আমাকে বললো ভাই তুমি যেও না, কারণ হয় তোমাকে অপহরণ করবে, আর তো ইলেকশন পর্যন্ত তোমাকে তারা ছাড়বে না, নতুবা তোমাকে জান মেরে ফেলবে। এই অ্যাটিটিউড আমরা বললাম কিভাবে হবে? আপনারা বললে অ্যাটিটিউড বললে হবে? কইসা আমাদের তৎকালীন ফরিদপুর মেম্বার ত্রিপুরার ইনচার্জ প্রকাশ কারাতের সাথে অ্যাটিটিউডের চুক্তি হয়েছে। ওনাদের বক্তব্য অ্যাটিটিউড দশরথ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যিনি জন্মদাতা এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট। নির্বাক বাবুকে কি বল, উদ্মাদ, ওনার ব্রেন ঠিক নেই, তা বলা হয়নি। দল থেকে বহিষ্কার করা হয়েছিল দশরথ বাবুকে চিফ মিনিস্টার করার জন্য। কারণ সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী, ওনার থেকে সমর্থন প্রত্যাহার করলো টিউজের। রাতারাতি কি করলো? রাজ্য সম্পাদক দশরথ দেব, বিরোধী দলনেতা দশরথ দেব। ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি 2028-এর আগে তার পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। বর্তমান রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী আজকে বলছেন কি, বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে জনজাতি মুখ্যমন্ত্রী যদি না হয়, এই এডিসির অধিকার, ত্রিপ্রাসাদের অধিকার, সেটা হবে না। আমরা ওই 2092-93 এটাই আমি মনে করব তারই একটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। যার কারণে আপনারা জানেন সব জায়গাতে তীব্রমুখ প্রার্থী দিয়েছে। জিজেন বাবু সাবরুমে দাঁড়িয়েছেন জেনারেল সিটে, ওইখানে কেন প্রার্থী দেন নাই? কাজে এখানে গভীর চক্রান্ত আছে, গভীর চক্রান্ত আছে এখানে। আমি অনুরোধ করব রাজ্যের জনগণকে এবং বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়, এই যে সেন্টিমেন্ট, জনজাতি সেন্টিমেন্টকে উস্কে দিয়ে কি করা হয়েছে? 80 দেখেছি, 92-94 দেখেছি। আজকে সেই অ্যাটিটিউডের ভূমিকা কি কারা নিচ্ছে? জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে বলে কারা নিচ্ছে? আপনারা জিজ্ঞেস করুন না। কাজে যাই হোক, বিজেপি আপনার বিজেপি শাসিত রাজ্য আসাম প্রদেশ, বিজেপি শাসিত রাজ্য আমাদের ত্রিপুরা 126 অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা সেটাকে আমাদের ক্যাবিনেট অনুমোদন দিয়েছি রাজ্যের মন্ত্রিসভা, কিন্তু কাজে যায় নাই।
মিজোরাম উপজাতি মুখ্যমন্ত্রী, মেঘালয় উপজাতি মুখ্যমন্ত্রী, তারা দেয় না, তাহলে কি বলবো? এটা আপনারা প্রশ্ন করুন, কর্ণা শর্মাকে প্রশ্ন করুন, আবার ভূভাগ্যকে প্রশ্ন করুন। ধন্যবাদ। আপনি বলেছেন যে যে রাজনীতি করছে জনসাধারণকে বুঝে নেওয়ার জন্য, আপনার কি মনে হয় উনি শুধু কি ওনার পরিবারের জন্য রাজনীতি করছে, না এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণের করছে? দেখা গেছে যখন এমপি সিটটা আসে তখন ওনার বোনের নামটা দিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কি বলবেন? আমি আরো একদিন বলেছিলাম এই কথা। আমি আসলাম বাজার নামার বাজার, এখান থেকে আইতে আই দিয়ে ফরেস্টার আইসে আমার ফোন করছে, আমি ধরে আইছি। হ্যাঁ, আইয়া দিয়ে আমার মাল টাল সব গাড়ি তুলে লিয়ে যেতেছে গা, ঠিক আছে। আমার এখন লাইসেন্সও আছে, এরপরে সব মাল লিয়ে যেতেছে গা, ঠিক আছে। এরপরে আমাদের ইয়া খাট আসলো, আলনা আসলো, ইয়ে আসলো, সব তারা করতে স্যার আমার তো লাইসেন্স আছে, আমি এখন কাজ করতে লিখতে এনে আনছি পানি স্যার, কিন্তু তবু তারা লিয়ে গেছে সব মাল তুলেছে, ঠিক আছে। যে কত টাকার মাল? প্রায় 1.5 লাখ টাকার মতো হইব। আমার দোকানের নাম হলো সরকার ফার্নিচার, কোনখানে? বাজার। তো তারা মানে তারা আপনার জিজ্ঞাসা করছেন না যে আমার কাছে লাইসেন্স আছে, তারপর আপনি আমার করছি স্যার, আমি তো করছি যে স্যার দেন আমার লাইসেন্স আছে, আমি তো স্যার বেয়ার করছি, আমি তো অনেক ঘুরে বেরিয়েছি স্যারের লোক, এইদিন মিটিং করছি, মিটিংও কথা হয়েছে স্যারের লোক, এর আগে শিবদাসের লোকও কথা হয়েছে, এর ভিতরে নতুন স্যারের লোক আমরা কয়েকদিন আগে মিটিং গেছে, মিটিংও বইয়া কথা হয়েছে। তারা মানতে রাজি না? না, ওখান থেকে তারা মানতে রাজি না। কি নাম আপনার? আমার নাম হলো নিতেশ সরকার। কিছু করার নেই, আপনি না কাজ করলে আপনি যাই সেটা রশিটা পুরা খেলু যে না 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 পলিটিনে রাখো না, পলিটিনে রশিটা কাটে দে। রশিটা খুলি দো না একলগে, গরম গরম করবো তো। রশিটা কাটি দো।
भैया बात नहीं करो, अभी नहीं, अभी नहीं। वीडियो जाओ 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 आप लोग जाओ, आप लोग जाओ 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 ना সাড়ে আটটা নাগাদ আমাদের যেটা চুরাইবাড়ি ওয়াচ পোস্ট, সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকাচাকি চালিয়ে যাই। সেখানে নাগাল্যান্ডের অরিজিন নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা 12 চাকার ট্রাক, সেটা খালি গাড়ি ছিল। সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিমগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল। তো আমরা নাকা চেকিং করাতে আমরা সেখানে আটকালাম, তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে। আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি, কিন্তু আমরা যখন চেকিং করলাম, থরো চেকিং করলাম, আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট, ত্রিপাল দিয়ে ঢাকা ছিল, চোখে পড়ল না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল, 400 কেজি, যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকার গাঁজা আমরা বরামদ করেছি। ড্রাইভারকে আমরা ধরেছি, হি হ্যাজ বিন অ্যারেস্ট করা হয়েছে। আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো। NDPS অ্যাক্ট মতো কেস অবভিয়াসলি হবে, দোষীরা শাস্তি পাবে। এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে, নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলতে থাকবে। আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি, আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এড়াও করব না, যত হবে আমরা ধরবো। যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তার জন্য আমরা আনুমানিক 8:30 মান বজাত আমাৰ ত্ৰিপুৰাৰ পিনৰ পৰা 12 চকীয়া ট্ৰাক এখন আহি আছিল। ট্ৰাকৰ যিটো নাম্বাৰ প্লেট আছে তাত আমি দেখি আছোঁ নাগালেণ্ডৰ গাড়ী, ত্ৰিপুৰাৰ পিনৰ আহি আছিল। ড্ৰাইভাৰজন ত্ৰিপুৰাৰে মানুহ, সি জাৰণীয়া নে জিৰণীয়া গাঁৱৰ মানুহ, ৰাকেশ চক্ৰৱৰ্তী বুলি কয়। তেখেতে চলাই আহি আছে। আমাৰ যিটো চুৰাইবাৰী ৱাচ পোষ্ট তাত আমি নিৰন্তৰ চেকিং কৰি থাকোঁ, আমি চাই থাকোঁ, গাড়ীবোৰ পৰীক্ষা কৰি থাকোঁ। তাতে ছিগনেল দিয়াতে অলপ ড্ৰাইভাৰে ভয় খোৱাৰ নিচিনা দেখাত আমি ভালদৰে ৰখাব চেষ্টা কৰা নাছিল। আমি অলপ বল প্ৰয়োগ কৰিয়ে ট্ৰাক ৰখালোঁ। কৰি আমি পাইছোঁ ট্ৰাকখন এনে খালী, ট্ৰাকত একো নাই, পিছপিনে একো নাই। কিন্তু ট্ৰাকৰ যিখিনি ছাইডৰ বডি আছে, বডিৰ ওপৰৰ পিনে ওজন পৰিমাণৰ গাঁজা, যিটো আমি
ছাছপেক্ট কৰি আছোঁ এইটো মণিপুৰী গাঁজা হ'ব, ইট ইজ ৰেলিজ গাঁজা। FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্ম হ'ম। তেনেকুৱা আমি অলম'ষ্ট 4 কুইণ্টল অৰ্থাৎ 400 কেজি গাঁজা পাইছোঁ, যিটোৰ বজাৰ মূল্য হ'ব আপোনাৰ ধৰক 2 কোটি টকাৰ অলপ ওপৰতে হ'ব। সেইখিনি পালোঁ। আমি পেকেট পাইছোঁ, কিছুমান পেকেট আছে পাৰ পেকেট 6 কেজিৰ অলপ ওপৰত, আৰু কিছুমান পেকেট আছে 5.5 কেজিৰ ওচৰা-ওচৰি তেনেকুৱা। সৰ্বমুঠ গৈ 4 কুইণ্টলমান হয়, সেইটো পালোঁ। বডিৰ ওপৰৰ পিনে ছাইডত ৰছী দি বান্ধি তিৰপাল দি ঢাকি ৰাখিছিল, সেইটো আমি পালোঁ। ড্ৰাইভাৰ আটক হৈছে, গাড়ীত আৰু বেলেগ মানুহ নাছিল। ড্ৰাইভাৰক এতিয়া NDPS একমতে আমি ফৰৱাৰ্ড কৰিম, যথোপযুক্ত শাস্তি বিহিম। আৰু যিটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ, স্পষ্ট নিৰ্দেশ যে ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ আপোচ নহয়, নিৰন্তৰ আমাৰ এই সংগ্ৰাম চলি থাকিব ড্ৰাগছৰ এগেইনষ্টে। আমি এতিয়া চলাই আছোঁ। যোৱা মাহতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। আমি যিটো শ্ৰীভূমি জিলা আৰক্ষীয়ে বহুতখিনি সাফল্য পাইছে, বিশেষ কৰি যিটো আমাৰ পাছাকান্দি সমজিলা আছে তাতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। সাফল্যটো মেইন কথা নহয়, আমি বাৰে বাৰে ৰখাই থাকিম, কোনো মতে আমাক নেওচি যাতে যাব নোৱাৰে, ড্ৰাগছ ইয়াত চলিব নোৱাৰে, তাৰ বাবে আমি নিৰন্তৰ প্ৰয়াস কৰি আছোঁ, কৰি থাকিম, এইটো আমি আশ্বাস দিলোঁ। আৰু দ্বিতীয় কথা হ'ল গৈ আমি যিখিনি খবৰ পাইছোঁ, এই গাঁজাখিনি তেওঁলোকে এই মিজোৰাম ছাইডৰ পৰা, মণিপুৰ ছাইডৰ পৰা আহে, ত্ৰিপুৰা হৈ সোমাই গৈ মষ্ট প্ৰবেবলি গুৱাহাটী বজাৰলৈ যায়। গুৱাহাটীৰ পৰা ক'ত যায় সেইটো আমি নাজানো, কিন্তু গুৱাহাটীলৈ যায় বুলি আমি সন্দেহ কৰোঁ। আমাৰ যিখিনি চোৰাংচোৱা খবৰ পাইছোঁ সেইমতে তেনেকুৱা। এই প্ৰয়াস আমাৰ অবিৰত চলি থাকিব, নিৰন্তৰ চলি থাকিব। কই থেকে আইছেন গাড়িটা নিয়ে? কই যাবেন? কি আছে গাড়িতে? কই থেকে লুট করছে? জানি। তো এটা নেওয়ার বিনিময়ে আপনি কত টাকা পাইবেন? এভাবে আরও গেছেন নি? একবার গেছিলাম 500 টাকা। আপনার হ্যান্ডিম্যান আছে গাড়িতে? না, একাই। গাড়িতে কি আছে আর? বাড়ি কোন জায়গাতে আপনার? উপহারটুকু হাতে তুলে দেন। তাজুলরাও আমরা জানি এইচআইভি কিভাবে ছড়ায়। ওভারকামিং ডিসরাপশন, কোনো বৈষম্য করব না, সবাই হাতে হাত মিলিয়ে এইচকে প্রতিহত করার চেষ্টা করব। এগিয়ে চলেছে এই সচেতনতার রেলি থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ রাজকিশোর দেববর্মা মহাশয়ের প্রতি ফ্লাইট ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল
বা না? না। না সঠিক উত্তর। নামটা বলো, ক্লাস বলো। আমরা জানি মশার কামড়ে মরে যেতে। সেই হিসাবে আমরা আজকে এখানে র্যালি করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের একটা মঞ্চস্থ হয়েছে এবং সেখানে আমরা কুইজ প্রতিযোগিতা করেছি এবং এই জেলাতে যাতে আমরা সবাইকে যাতে স্ক্রিনিং আওতায় আনতে পারি সেটাই আমাদের আজকে ওয়ার্ল্ড এইডস ডেতে প্রয়াস। আর আমরা চাইবো যারা আপনাদের আজকে এই বার্তাটা শুনছেন, যারা আমরা খোয়াইবাসী, তারা যাতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এসে তারা যাতে প্রত্যেকেই যাতে এইচআইভি স্ক্রিনিং করে, মানে স্বতঃস্ফূর্ততায় নিজের ইচ্ছাতেই যাতে এসে আমাদের কাছে স্ক্রিনিং করে নেয়। আমাদের ওপিডিতে খোলা থাকে সকাল 9টা থেকে 4:30 অবধি। ওখানে আমরা স্ক্রিনিং করি এবং প্রত্যেককে আমার এলাকাবাসীকে অনুরোধ থাকবে প্রত্যেকে এসে যাতে এইচআইভি স্ক্রিনিং করে নেয়। আজকের এই ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে আমার খোয়াইয়ের বাসীদেরকে এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি খোয়াইবাসী আজ পয়লা যে পারিপার্শ্বিক কারণগুলি আছে এই থিমের উপর অতিথিদের ফুল দিয়ে গ্রহণ করে নিয়েছি। স্ক্রিনিং হয় তার আওতায় আনার জন্য এবং সেটা কিভাবে ছড়ায় সেটা সব প্রিন্ট মিডিয়া বা সব জায়গায় আছে এবং সেটাকে যদি আমরা সবাইকে যাতে আওতায় আনতে পারি তার জন্য বলা হয় আমাদেরকে মাস স্ক্রিনিং। তো আমরা এই জেলাতে আমাদের জেলা হাসপাতালে আমরা সবসময় করে থাকি, প্রত্যেক ওয়ার্কিং ডেতে আমাদের স্ক্রিনিং হয়। তো যারা আজকে উপস্থিত আছেন, কলেজের স্টুডেন্ট বা বাইরের স্টুডেন্ট, আমার আশা কর্মী এবং যারা সবাই উপস্থিত আছেন এবং প্রিন্ট মিডিয়াদেরকেও যারা উপস্থিত আছেন, সবাইকে আমার অনুরোধ থাকবে এই হাসপাতালের আধিকারিক হিসেবে যাতে আপনারা আমাদের হাসপাতালে এসে যে স্ক্রিনিংটা করিয়ে আপনাকে নিজে জানা উচিত আপনি সেই রোগে আক্রান্ত আছেন কিনা। এবং আমরা আমাদের যে ইউনিট আছে সেটা আমরা এই আইসিটিসি সেন্টার বা আমাদের এইডস কন্ট্রোল থেকে আমাদেরকে এফআইআরটি বা আমাদেরকে লিঙ্ক যেটা বলা হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এবং যারা আজকে এসছেন সবাইকে আমার অনুরোধ থাকবে এই হাসপাতালের আধিকারিক হিসেবে যাতে আমাদের এই পরিষেবাটা রাজ্য সরকার আমাদেরকে যেটা দিয়েছেন সেই পরিষেবাটা যাতে নেওয়ার জন্য এবং রাজ্য সরকারের যে প্রয়াস যে আমরা প্রত্যেককেই যাতে স্ক্রিনিং করে যাচাই করতে পারি এই জেলায় কতটা এই রোগে আক্রান্ত আছে এবং এই রোগ থেকে যাতে আমরা সবাইকে বাঁচাতে পারি সেটাই আমাদের এই জেলা হাসপাতালে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সেটাই প্রয়াস থাকবে যাতে আমরা প্রত্যেককেই যাতে আমরা স্ক্রিনিং করে এবং যাতে আমরা তাদের চিকিৎসা করতে পারি এবং চিকিৎসা ব্যবস্থা। রিসেন্টলি আমাদের বর্তমান সরকার আমাদেরকে এফআইআরটি, যেটা আমাদের আগে এই রোগ হয়ে গেলে যে ওষুধ আগরতলা থেকে আনতে হয়, তার জন্য আমাদের এই জেলা হাসপাতালে এর মধ্যেই তারা চেষ্টা করছেন যাতে এখানে করা হয়। তাহলে এখানে যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদের সংখ্যাটা অনেকটাই বাড়া আছে, তো অনেকটাই বেড়ে গেছে। তো আমরা চেষ্টা করব যাতে ওদেরকে যাতে এখানে আমরা পরিষেবা দিতে পারি এবং তাদেরকে যাতে আমরা সেই রোগ থেকে যাতে বাঁচিয়ে নিয়ে যেতে পারি এবং সমাজে যাতে তারা সুস্থভাবে চলতে থাকে পারবে।
কিন্তু তারা তো তোরা বই দেবো আর আপনি মোটামুটি একটা খোঁজ করলে করে ছোট যে আমরা স্যার এটা যদি আমরা আমাদের এখান থেকে শুরু করি রিপিট করবো যদি শুরু করে এটা শর্টকাট রাস্তা আছে রঘুবাড়ি খুব উৎপাদ না পুরোনো থেকে আচ্ছা তার আগে ডিসিশন কো পেরে গেছে सर ये जो टीम का बेरा है उधर पे एक बड़ा पाइप है वो रोड का जो पाइप है ना इधर से भाग तो छोड़ो দখল করছে দখলদার সরানো জানি একদম বুদ্ধি নিয়ে করতে না এই জায়গাটা না না এই মালগুলি বাঁধানো অন্য যেভাবে কাজ যাই ভাই তখন দেখি বাধাই চাই আর তারা পেনাল্টি করবেন যারা যারা একদম সব একদম দিয়া এটা কিন্তু কলা গাছে বড় কিন্তু পুকুর আছে হ্যাঁ খোলা এদের পেছনে স্যার জানে স্যার অলরেডি আসিস এটা কি এটা ওর বাড়ি আমি ওখানে জমা তো হ্যাঁ খবর লোকে ভগবান কার বাইতে কে ঢুকবো তাহলে খাস নেই এই দোকানের ব্যবস্থা করতে কোন বাড়ি যাব তাহলে স্যার আমি স্যার আউটসোর্সিং করে স্যার ওইখানে একটা গেট আছে স্যার এটা কি প্রাইভেট বাড়ি নি একটা দিয়ে দিয়ে রাখছিল দেখি দেখালাম রাস্তা কত একটু করে কালকে একটা কেন্দ্র রাস্তা হবে হ্যাঁ তারিখ তো বলেছে তারা কেরা বেলা দিছে আপনার বাড়ি এরিয়া কত জায়গা কত দূর না কাগজ আচ্ছা এই লেট্রিনটা কা লেট্রিনটা অনেক আগে আর কা আমরা এটা তো সরকারি জায়গা আচ্ছা এটা ভাঙাই দেন কালকে হ্যাঁ কালকে এটা যে দুটোকে সব ভাঙাই দিবেন এদিকে কাগজ লইয়া ভাঙাই দিবেন এটা পড়ে যেতে হবে ঠিক আছে যত দূর দৌড়া যাবে দৌড়া ঠিক আছে হ্যাঁ এই আমাদের জায়গা এটা দৌড়াতে হবে ঠিক আছে একদম সব ভেঙে আর এই প্লাস্টারটি ফেলাইছে কেটা এই প্লাস্টার কই কেন ফলাইছে এটা কি আমরা আবার লেট দিলাম ওই প্লাস্টার এই আপনার নাম কি নাম আমার নাম কমল থেকে এটা পেনাল্টি জান করেন একদম যত হায়ার সাইডে করেন যায় এই জায়গাটা ফলাইছেন আপনারা আর জহল করলে ফেলাইছে বুঝেন না আপনি না 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 আমরা গোটা কাজ করতে আবার কি এটা কি ফলানো জায়গা দখল জায়গা এটাই আপনি তার নাম টাম লিয়া যতটা বেশি পেনাল্টি করুন যায় পেনাল্টি করে সব আর এদিকে ডিমার্কেশন করে নোটিশ দিয়ে দেন 7 দিনের মধ্যে বাংলা আমরা ভাঙবো আর যদি বাবু দিতেন আপনি ওই দান করেন লিয়া জেসিবিটুকে এই রিপোর্ট নাম আমরা আগে নিজেরা কিছু পরিষ্কার করি ঠিক আছে কেমন তারপর আপনি 8 ফুট কত ফুট রাস্তায় বইটা হ্যাঁ 7 ফুট ছোট হয়ে গেছে
খালি হয়ে আছে। এটাও তো করবো এইটা পড়ানো কথা নট লাইন কোনটা এই নট লাইন নিয়মে সোজা অনেক লক্ষ্মীবাড়ি সংলগ্ন প্রভুহরি যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে। তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরের পাড়ে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছেন। সেজন্য উনি আমাকে বলেছেন দেখার জন্য। তো আমি মাননীয় কর্পোরেটর ওয়ার্ডের যিনি চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার দীপিকা কুমার সহ আমাদের আধিকারিকরা সমস্ত স্টেট কমিশনার আধিকারিক আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে এদেরকে অফিসে আসার জন্য আমরা বলা হবে, তাকে নোটিশ দেওয়া হবে। 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। কালকে থেকে আমাদের প্রপোর্শন থেকে কাজ শুরু করা হবে। পুকুরটা পুনরুদ্ধার করে এটা সুন্দরজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর প্রভুহরি পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী। তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব। এটা এর মধ্যে আমরা কাজ হাত দেব, চারিদিকে এটা পুকুর পার বাঁধাবো, দখলমুক্ত করে আলোর ব্যবস্থা করব, জল পরিষ্কার করা হবে, ঘাট করা হবে, যাতে সবাই ব্যবহার করতে পারে। কতটুকু জায়গা রয়েছে এখানে? এটা অনেকখানি জায়গা, এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে। আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছে আস্তে আস্তে। যাই হোক, আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না। তো আমরা কিছুটা কালকে থেকে কাজ শুরু করব। ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করেছে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে। যে কনস্ট্রাকশন যারা করেছে, ইলিগাল কনস্ট্রাকশন যারা, তাদের সরকারি জায়গার উপর, আমাদের প্রফেশনাল জায়গার উপর, সেগুলি সরিয়ে নিতে হবে, নাহলে আমরা ভেঙে দেবো। এটা আমরা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহারযোগ্য করা যায়। ये सदन नारेबाजी तख्तियों के लिए नहीं है। इसके लिए आपके पास सदन के बाहर बहुत मौके होते हैं। मेरा आपसे हमेशा प्रयास रहता है कि आपको जनता ने चुनकर भेजा है, आप उनकी अपेक्षाएं आकांक्षाओं को अभिव्यक्ति करो। सदन को नियोजित तरीके से बाधा उत्पन्न करना ये अच्छी परंपरा नहीं है। आप चर्चा करें, ये प्रश्नकाल है, प्रश्नकाल के अंदर महत्वपूर्ण समय होता है। आप हमेशा आके नारेबाजी तख्तियां सदन के अंदर नियोजित तरीके से बाधित करने के लिए नहीं भेजा है, सदन चलाने के लिए भेजा है। मेरा आग्रह है कि आप सदन चलाने में सहयोग करें। मैं आपके हर मुद्दों पर चर्चा करने को तैयार हूं। सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते, अनुराग शर्मा सेकंड सप्लीमेंट्री। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो,
जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা কয়েক মাস ধরে যারা পরিশ্রম করছেন, তার মধ্যে মাননীয় অসীম চক্রবর্তী মহোদয় প্রধান শিক্ষক, ওনার নেতৃত্বে ওনার সহযোগী অরুণ সাহা মহোদয়, ওনাদের সঙ্গে যারা ছিলেন, আমি যাদেরকে প্রতিনিয়ত আমি দেখি, সঞ্জীব চৌধুরী, উত্তম দাস, উত্তম কর, পুলক পাল, সুরঞ্জন দাস, অভিক দে, অনুপম পাল, চারুকৃষ্ণ কর, এছাড়াও অনেকেই যারা রয়েছেন প্রাক্তন ছাত্র ছাত্রী, সকলেই এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তোলার জন্য পরিশ্রম করছেন। আমরা সত্যি গর্ববোধ করছি আজ থেকে 75 বছর আগে এরকম একটা স্কুল প্রতিষ্ঠা হয় এবং যে পরিবারের উদ্যোগ এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই স্কুল হয়েছে বা আমাদের যে কলেজ হয়েছে, তখনকার সময় ত্রিপুরা রাজ্যে এর আগের বক্তাগণ বলেছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রয়োজনীয় ছিল, বা তখনকার সময় সরকার যে জায়গাগুলোতে বিভিন্ন স্কুল কলেজ করার মতো পরিস্থিতিতে ছিল না, তখন এই ধরনের উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিগণ তারা তাদের নিজেদের উদ্যোগে এই ধরনের স্কুল স্থাপন করেছেন। আজকে যার বয়স 75 বছর পার করেছে। বলি যে আজকে শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, আজকে শিক্ষার গুণগত পরিবর্তন এসেছে বা শিক্ষা পরিবার কাঠামোগত পরিবর্তন এসেছে। আজ কিন্তু আর সেই ধরনের পরিবেশনই বা আজকে তার প্রয়োজনও বোধহয় কম, কিন্তু যখন এই স্কুল হয়েছিল তখন সরকারের তেমন আর্থিক সাধ্যও ছিল না যে প্রতিটা জায়গায় স্কুল করবে। এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের গোটা রাজ্যে আরো অনেকগুলো স্কুল ছড়িয়ে ছিটিয়ে, আপনারা জানেন ধর্মনগরে দীননাথ বিদ্যা মন্দির, যেটা ডিএনবি স্কুল, সেটাও এরকম ভাবেই তারও 75 বছর এবার পূর্তি হয়েছে। এরকম অনেকগুলো স্কুল গোটা রাজ্যে, যাদের বয়স 75, 70, 80, 90 বছর সেই স্কুলগুলো হয়েছে, কিন্তু এরকম বিশিষ্ট জনেরা তখনকার সময় যদি এগিয়ে না আসতো, তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারতাম না যে আমরা 100% আমাদের শিক্ষার হার আমাদের রাজ্যে, বা আমরা বলতে পারতাম না যে ভারতের অন্য আরো 1-2টা রাজ্যের মতো আমাদের এখানে শিক্ষার যে স্থান যে জায়গায় পৌঁছেছে। আজকে বর্তমান সময় আমাদের শিক্ষার গুণগত বিকাশের জন্য আপনারা সকলেই জানেন যে এনইপি 2020 যখন এসে অনেকগুলো পরিবর্তন এসছে। একদিকে যেমন পড়াশোনা, আগে বলা হতো স্কুলে পড়াশোনা, আজকে কিন্তু পড়াশোনার পাশাপাশি স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশনের কথা বলা হয়। এই জন্য দেখবেন প্রত্যেকটা স্কুলে আজকে যখন নতুন পরিকাঠামো গড়ছে বা নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাস বা স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে। এর জন্য ত্রিপুরা সরকার প্রত্যেকটা স্কুলকে আপগ্রেডেশন করছে। আপনারা জানেন যে আমাদের এই কৈলাস শহরে অনেকগুলো স্কুল বিদ্যাজ্যোতির অন্তর্গত করা হয়েছে। যেমন 125টা স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছে, তেমনি 84টা স্কুলকে পিএমসিতে রূপান্তরিত করা হয়েছে, যেখানে আজ সিবিএসই সিলেবাস পড়ানো হয়। এছাড়াও আমাদের রাজ্যে প্রায় 900 বেশি স্কুল যেখানে স্মার্ট ক্লাস চালু হয়েছে। এইসবের পাশাপাশি বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, আপনারা শুনেছেন আগের বক্তা যিনি স্বাগত বক্তব্য রেখেছেন মাননীয় প্রধান শিক্ষক, তিনি বলেছেন এই আশ্রম স্কুল বিল্ডিংটা যেটা জরাজীর্ণ, প্রায় এত বছরের পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে, এই বিল্ডিংটা নতুন বিল্ডিং এর জন্য অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গোটা রাজ্যে এরকম 1-2টা বিল্ডিং নয়, এরকম প্রায় 750 কোটি টাকা 2024-25 অর্থ বছর বা 25-26 অর্থ বছরে 750 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে শুধু স্কুল বিল্ডিং এর জন্য। যখন দৈনিক প্রজ্বলিত হয় অসীম চক্রবর্তী এবং প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং শ্রম দপ্তর
সম্মানের মাধ্যমে সম্মানিত করব মান্যবর অতিথিদের। यजनस्य देव मृत्युजं हुतारं रत्नधातमम् ॐ स्वस्ति। गमयो तव सौम ज्योतिर्गमयो मृत्युर्मं अमृतं गमय दीपज्योतिः परमज्योतिः दाओ एगेते गति दाओ शिवत प्रीति दाओ स्वार्थ द्वंद्व पराविद्या दाओ दिव्य चेतना दाओ कर्म शक्ति दाओ हृदय भक्ति दाओ निर्मल स्वाहा भद्रांते तार मनोविशंति दष्टानि करुणानि भयानि तं केचि विलग्ना दशनातुरेश संकृष्णन्ते चूर्णि तरमन्तमांग स्वाहा यथा नदीनां बहुमुगवेगा समुद्रमेवाभिमुमा सद्रुवन्ति तथा लवानि नरलोकवीरा विशन्ति भक्तानुभिजलन्ति स्वाहा। কৃষ্ণ আজকে পরম পবিত্র তিথি গীতা জয়ন্তী মহামহোৎসব। তো সর্বপ্রথমে আমি আপনাদের চ্যানেলকে, আপনারা দয়া করে এসেছেন, এত সুন্দর ভগবানের এই অনুষ্ঠান গীতা জয়ন্তী সবার কাছে প্রচার করবেন, আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং যারা যারা দেখছেন সমস্ত বিশ্ববাসী, ত্রিপুরাবাসী, যে যেখানে যে অবস্থায় আছেন সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমি গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের সেই পরম পাবন দিন, আজকে থেকে প্রায় 5,000-5,500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে। শুধু ভক্তজন, আমরা সবাই জীবন যুদ্ধে নেমে পড়েছি, বেঁচে থাকার লড়াই, সুখে থাকার লড়াই। অর্জুনও সেরকম সমস্যার সম্মুখীন হয়েছিল। তো ভগবান সেই গীতার জ্ঞান আজকের দিনে দিয়েছে। গীতার জ্ঞান অমোঘ জ্ঞান। গীতার জ্ঞান লাভ করলে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি। আজকে বিশ্ব অশান্ত, ঘরে ঘরে অশান্তি, বাইরে বাইরে অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি। কিসের কারণ? আধ্যাত্মিকতা বোধ নেই, গীতার জ্ঞান নেই। গীতার আলো ঘরে ঘরে জালো। ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বব্যাপী মানুষ উপকৃত হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে। আমরাও উপকৃত হয়েছি। আমি চাই আপনারাও গীতা পড়বেন। গীতা শুধু ঘরে রেখে শালু কাপড় দিয়ে পেঁচিয়ে চন্দন দিবেন এর জন্য গীতা দেয় নাই, গীতা দিয়েছে পড়ার জন্য। গীতার জ্ঞান এমন এক জ্ঞান যা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। এই জ্ঞান কোনো স্কুল, কলেজে, মহাবিদ্যালয়, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। এই জ্ঞান ভগবান নিজে মুখে দিয়েছেন। এই জ্ঞানের জ্ঞানী হলেই আজকে দেখুন সমাজে আমাদের ইয়ং ছেলেরা, যুবকরা নেশার প্রতি আসক্ত, ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। কেন? আধ্যাত্মিক বোধ নেই, মনুষ্য জীবনের মূল্য জানে না। এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছে, নেশা খেয়ে দুম হয়ে পড়ে থাকছে, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শুধু ভক্তজন, আজ এমনিও মরবো, এমনিও মরবো, তো অসময়ে কেন যাব? নেশা খেয়ে জীবন কেন কাটাবো? হরিনামের নেশা করে জীবন কাটিয়ে দেব, গীতার নেশা করে। তো আমি চাই সমস্ত যুবকরা গীতা পড়বেন এবং আজকের দিনে গীতা দান করবেন। গীতা দানে অনেক পুণ্য, গীতা পাঠে অনেক পুণ্য। বলছে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরকম সন্তুষ্ট হন, কোনো কিছুতে সন্তুষ্ট হন না। আজকে যিনি গীতা দান করবেন শক্ত কল্প কালব্যাপী পিতৃপুরুষের সঙ্গে বৈকুণ্ঠে বাস করবেন। এর থেকে আনন্দের আর কি আছে?
হরে কৃষ্ণ। আমি সবাইকে গীতা জয়ন্তী শুভেচ্ছা, যারা দেখছেন এসে প্রসাদ নিয়ে যান। হরি বল, হরে কৃষ্ণ। नलकदुदि प्रमेयमयं स्वाहा अक्षरं परमं वेदितव्यं तमस्य विश्वस्य परं निधानं तमामय शाश्वतधर्मगुप्ता सनातनस्तं पुरुषोत्तम स्वाहा अनादिधान्तम् अनन्तवीर्यम् अनन्तबाहुं शून्यजनेत्रम् अतो गीता एकादश अध्याय ईश्वर दर्शन योगः। नमस्ते देव भगवत्पाद विज्ञातमिच्छामि भगवन्तमन्तं नाहि प्रजानामि तव प्रविष्टं स्वाहा भगवान् वचन आलोस्मि लोक जगत् प्रविष्टं श्लोकात् समन्वितं प्रविष्टं प्रीति स्वाहा तेषां समुद्रं विद्युत भण्डार सागर तवामचिर तपाच मय्य विरजे स्वाहा मय्य मन आदर्श मय्य बुद्धिनिवेश स्वाहा अनेक वक्त्र नयनम अनेक अनाद्भुत दर्शनम अनेक दीप नयनेनम दिव्यानेक ददातुधम स्वाहा दिव्यमनं बद्धर दिव्यगन्धानुलेपनं सर्वाचर्यमयं देवं अनन्तं विश्वतोमुखं स्वाहा दिवि सूर्य सहस्र भवेद्युगद्विहितं যদি ভাষে বিশ্বরূপ দর্শন যুগ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার যে মূল চ্যাপ্টার, যেখানে ভগবান নিজের রূপ দেখিয়েছেন অর্জুনকে, এই চ্যাপ্টারটা আমরা পাবো, এখনই আমরা পাঠ করব। তারপরে সঙ্গে আজকে ভোগারতি, তাকে একটু প্রসাদ ছাড়া যাবে না। तत्क्षेत्रं जस्य जातिक च जाति कार्यजगस्य च षडः षडः प्रभावश्च तत्समासनमे स्वाहा ऋषिर्विधि जामीकं छन्दविविध पृथक् ब्रह्मसूत्र पवदेशैव हेमो विवंविनश्चितै स्वाहा महाभूतानि अहंकार बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैनं च पञ्चेन्द्रियगोचर स्वाहा बाहु बहुरूपपादम् बहुदरं बहुदष्ट्राकरालं दृष्टा लोकप्रविदतततामहं स्वाहा नभस्पृशं दीप्तमनेकवर्णं भक्ताननं दीप्तविशालनेत्रं दृष्टाहितं व्यथित अन्तरात्मा धृति न विन्दामि शमं च विष्णु स्वाहा ततमेत्वं दर्शय आत्मानम् अव्ययं स्वाहा इदं कृष्णदं नमः श्री भगवान वाच पश्चिमे पार्थ रूपाणि शत अशत असहस्रश नानाविधानि दिव्यानि नानावर्णाकृतानि च स्वाहा पश्चादित्यं पोषण हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे समानस्थानं श्री सर्वरगन्तदितं स्वाहा अनेकबाहो दर्वक्तनेत्रं पश्य तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रभिभक्तम् अनेकदा अपश्यतो देवस्य शरीरे पण्डवस्तद स्वाहा तदोष विस्मयाविष्टो हृष्टो रोमाधनञ्जयो प्रणमस्य स्वादेव कृताञ्जलि प्रभासद स्वाहा विद्युतं महात्मनः स्वाहा अमीहितं शूरशङ्खा विशन्ति केते गीताप्राञ्जलयो गृह्णन्ति स्वस्ति तुक्तामहर्षिदशङ्घा स्तन्ति तं अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यमध्यात्म संगीतं यत्तत् वचस्तेन मोहनं विगता मम प्रकृतिं पुरुषं क्षेत्रं क्षेत्रतमेव च एतद् विदुतुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव स्वाहा श्री भगवान् वाच इदं शरणं लोकेयो शिवबुद्धे नाप्रवन्ति मामेव सर्वभूतहिते यथा स्वाहा लेशोऽपि परमेशमपेक्षामपेक्षते भारत स्वाहा इहगस्तं जगत्कृत्स्नं पश्चादश चराचरं मम देहे गुणाकेश दच्च नददृष्टमिच्छसि स्वाहा न तु मम शकस्य दृष्टो मननैव स चक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्यमे जगमर्षणं स्वाहा एवं
মানস মন্তাল লোকান সমগ্র পদর্ণ জগদ্বি তেজ বিরাউল জগ জগৎ সমগ্র ভাষা সমগ্র পদন্তি বিষ্ণু স্বাহা বিশ্ব অশ্বিন মরুত চশমস্য পাশ গন্ধর্ব যক্ষা সুর সিংহ সংঘ বিশ্বন্তে তম্বি মল্লকে সর্ব সমাপ্ত দিষ্টি স্বাহা সর্বে গুণেন্দ্রিয় সুভাষণ সর্বেন্দ্রিয় বিবর্জিত অসক্ত সর্বভিক্ষেকং বিগুণং গুণভক্তিত স্বাহা গোবিন্দস্য ভূতানাং মচরং চরমেব চ শান্তির মার্জব আচার্য প্রসারণ শৌচ স্থৈর্য আত্মবিনিগ্রহ স্বাহা ইতিহাসেষু বৈরাগ্য মন অহংকার এই বচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন স্বাহা হরে কৃষ্ণ। আজ গীতা জয়ন্তী মহামহোৎসব। আজকের দিনে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন। এই উপলক্ষে আজ প্রত্যেক বছর এই তিথিতে মুখ্যত একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহামহোৎসব পালন করা হয়। গীতা জয়ন্তী মহামহোৎসব উপলক্ষে ইস্কন আগরতলার উদ্যোগে আজকে গীতা জয়ন্তী যজ্ঞ এবং গীতা পারায়ণ, গীতা পাঠ হচ্ছে মন্দিরে। তারপরে আমরা গীতা প্রচারে যাব। আজকের দিনে যারা গীতা দান করেন তারা অশ্বমেধ যজ্ঞর ফল প্রাপ্তি করেন। হরে কৃষ্ণ। Hare Ram, Hare Ram.
আপনার কি নাম? আমার নাম কৃষ্ণ মজুমদার। বাড়ি কোন জায়গায়? বাড়ি কাটারিয়া, দক্ষিণ দিনাজপুর। গাছ কত বছর চলেন? আজ 10 বছর। কটা গাছ? 25টা। লালি বা রসের দাম কিরকম? গত বছর তো লালি বেচছি 350 টাকা কেজি, আর রস হারে 300 টাকা। এবার চাহিদা কিরকম আছে? এবার চাহিদা আছে ভালোই। এখন গাছ কটা করলেন? 25টা। বাড়ি কোন জায়গায় করলেন? কাটারিয়া, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আপনার নাম কি? নিকুঞ্জ দাস। এবার এই কয়টা গাছ কাটেন? 15টা। 15টা। কেরম আইয়ে? এখনো পুরা জোর দিছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরা আইছে না। বছরে কেরম ইনকাম আইয়ে এটা? বছরে ইনকাম এটা তো গাছ উপরে সবাই ঠিক নেই। কোনো কোনো গাছে ঘরের জন্য 4-5 লিটার করে আইয়ে। 4-5 লিটার করে আইয়ে না প্রতি গাছে? প্রতি গাছে। বছরে কেরম আয় হয়? তো না 2 মাস আমরা গাছ করি, 2 সময় আমরা 30 দিন কাটতে পারি। হ্যাঁ। 15 দিন করে প্রতি মাসে। হ্যাঁ। এই 30 দিনে 15টা গাছে 70-60 লিটার দৈনিক আইয়ে কাটতে পারলে। আবার মেঘ বৃষ্টি হলে তো গাছলা নষ্ট হয়, এই আর কি। মানুষের কিরকম চাহিদা আছে? চাহিদা আছে, আমি দিতে পারি না আমাদের চাহিদা। মানুষের চাহিদা দিতে পারে না না? কেরম রেট এখন বাজারে? এখন 40 টাকা 50 টাকা আছে তোমার রসের লিটার। রসের লিটার। আর ভালো গরু হলে 450-500 টাকা কেজি লালি। কেজি লালি না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গেছি আমি দড়ি কম, আমি দেখছি গাছ যে বড় না, নাইকেল গাছটি যে বড় হিয়ারে আপনার রসিয়া মাছ কম আছে।
না আজকে দেখাইতাম ওই নাইট গাছ আজকে পারতাম না, আমার আরো 4-5টা রশি আনতে হইব, আর রশি আনতে হইব কোমর থাকবেন না রশিটা আনতে হইব, রশি কম আমি 3টে আনছি। আমি ভাবছি গাছ ছোট যায় দিতে, গাছ অনেক বড়। আগামী একদিন পরে আর একদিন পরে আমি না ওই রশি আনতে পারবো স্যার। আমার গাছটি বড় তো, পিছনের গাছটা বেশি বড়। এটা কয় ফুট হইব এই গাছটা? 25 ফুট। 25 ফুট। বেশি 30 ফুট। এই কাজের এই রিস্ক আছে না? বৌরি তাহলে আজকা কেন চাকরির আরেকখানো জায়গা আমরা জানি না, ফারার থাকা আমরা জায়গা দিয়া আমরা কিন্তু 1 টাকা নিচিও না, স্কুল দিছি যে জায়গাটা আপনাদের জায়গা? হ্যাঁ আমরা জায়গা। কোন পঞ্চায়েত এটা? এটা কুপিলং পঞ্চায়েত। কে করছে এটা এই দুর্নীতিটা? এটা করছে মেম্বার প্রধান রামপদ জমতিয়া করছে, হয়তো আমরা জানি না, আমরা ডাকাইছেও না, কিন্তু এর আগে তারা বহুদিন ঘুরাইছে। আমরা এক পরিবার আজ আলাদা হয়েছি দিকে না, আলাদা আলাদা রয়েছি, কিন্তু সবাই এক লগে থাকলে এটা আমরা সবাই প্রতিবাদ করতাম। তাহলে কেন আজকে এটা এমন হইলো? আপনারা কি চাইতেছেন এখন? ওখানে আমার চাকরি দিতে হইব, চাকরি দিলে আমি তালা খুললাম, আমার ফুলার বরে দিতে হইব যোগ্যতা হিসেবে, বা ইন্টারভিউ নিছে, নইলে আমি তালা খুলতাম না। এর দূরে আমার বক্তব্য। জায়গা দিছে আমি স্কুলের জায়গা, আমার প্রতি করে চাকরি দিব, তখন এই স্যারকে দিছে না, আরেকজনকে দিয়ে দিছে টেহা দিয়া, টেহা খাওয়াই আরেকজনকে স্যারকে দিয়ে লেছে এই প্রধান রামপদ। তখন আমার প্রতি করে চাকরি হয়েছে না, আমি স্কুল তালা দিয়েছি। কোন জায়গা এটা? নলডেফা। কোন পঞ্চায়েত? এই কুপিলং পঞ্চায়েত। পশ্চিম কুপিলং পঞ্চায়েত। কুপিলং পঞ্চায়েত। আপনার কি কইছে তারা? তারা কইছে হ্যাঁ তোর বউ চাকরি পাইব। আচ্ছা, কাগজপত্র নিছে, ইন্টারভিউ নিছে, কাগজপত্র নিছে, ইন্টারভিউ নিছে, সবকিছু নিয়ে ওনার দিছে না, ওনার আরেকজনকে দিয়ে দিছে। আপনি কি করছেন আজকে? আজকে আমি তালা দিছি। জায়গাটা কি আপনার? জায়গা আমার। আপনি এখন কি চান? আমি চাই আমার স্যারকে দরকার নাই, আমার জায়গা ছেড়ে দাও। তো আপনি আলাদা হওয়ার পরও তো স্কুলের বাচ্চারা আইতে পারে না, দিদিমণিরা বইতে পারতো না, তখন কি করতো? আপনি কি চাইতেছেন? চাকরি না দিলে তালা থাকবো। চাকরি না দিলে তালা থাকবো। তাদের মনোভাবটা কি, এবং ওনারা এসে বিবরণ দিয়েছিল সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম, রাজ্যের দেশের নয় রাজ্যের মানুষ উৎপন্ন, যেন জিএসটিটা জওহরলাল নেহরু বা রাহুল গান্ধী চালু করেছে, আর এটা
বিন্যাসটা কমিয়েছে মোদী সরকার, ব্যাপারটা ভাবটা ছিল এরকম। এখন শুধু আমাদের দাবি থাকবে যে রাজ্য সরকার পুনরায় এই বাজারে তাদের সোর্স দিয়ে বা নিজেরা এই যে মূল্য যেটা আমি উল্লেখ করলাম এটা যাচাই করে দেখব। যদি দেখা যায় যে আমরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে আমাদের নিন্দা বাক্য করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকারের কাছে দাবি, আপনাদের মাধ্যমে দাবি হচ্ছে সরকার পর্যবেক্ষণ করে প্রকৃত কি এই যে দর দাম আছে তার একটা তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য এটা এই দাবিটা আমরা উপস্থিত করছি। সাথে সাথে আমরা বলবো, যদি সরকারের এই সাহস না থাকে, অন্তত এখন বিরাম অসত্য তথ্য, মোদিজির মুখ বাণী এবং তাদের নিজেদের চেহারা ফ্লেক্সিও প্রচারে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা কংগ্রেস দল এই বিষয়গুলি নিয়ে রাজ্যের অন্য জরুরি দাবিগুলি নিয়ে যেমন আন্দোলনের ময়দানে আছি, এই জরুরি বিষয়গুলি নিয়ে জনমত তৈরি করে চাপ সৃষ্টি করার জন্য সরকারকে যাতে বাধ্য করা যায়, আমরা যে আন্দোলন জারি রেখেছি, এতে আপনাদের মাধ্যমে সকল অংশের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মঞ্চের কাছে আবেদন করছি যে এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একে শক্তিশালী করার জন্য। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যারা এখানে এসেছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিষয়টা বলতে হচ্ছে যে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গে আর কি উপায় আছে আমরাও বুঝে উঠতে পারছি না। কারণ এই সমস্যা সংকুল দেশে অধিকাংশ মানুষ যখন সব দিক থেকে সংকটাপন্ন, সে সময় আমরা লক্ষ্য করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, বিশেষত গত 11 বছরের বেশি সময় ধরে এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে কি মোদী সরকার কি ত্রিপুরা দিনের সরকার বলা যায় নিয়মিত জালিয়াতি, প্রতারণা, বিকৃত তথ্য পরিবেশন, অলিক স্বপ্ন, এগুলির সাথে অন্য বিষয়ে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে আমাদের বিভাজন সৃষ্টির বিষয়গুলি বলে আমি সময় নষ্ট করতে চাই না। আজকের বিষয়ের সাথে এই কটি শব্দেই শুধু যুক্ত করে আমি যে মূল বিষয়টা এও খুব বিস্তৃত বলবো না। আমি আপনাদের আবেদন করবো, আমাদের কাছে লিখিত যে প্রেস নোটটা আছে এটা দয়া করে আপনারা নিয়ে যাবেন। আমি এতে সিলি পয়েন্ট যেগুলি সেগুলি শুধু উল্লেখ করে আমার কথা বলে এতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। মোদিজি গত 15ই আগস্ট আপনাদের স্মরণে আছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন। এ নিয়ে বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি এগুলিরও উল্লেখ করব। আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি 2-3টে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারের গোচরে কর্ণে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। সেই হিসাবে যেটা বলতে চাই, আমি বক্তব্যে
একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি, এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষে 3.5 কোটি কর্মসংস্থান করা হবে, চাকরির ব্যবস্থা করা হবে এই অর্থবর্ষে। তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রতি একটা গিফট, সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় ওষুধ সমস্ত পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সার্বিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে জিএসটি কর বিন্যাস। এই ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বিষয়গুলি ছিল এগুলি সরকারি তথ্য, আমার বক্তব্য বা কংগ্রেস, জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের বক্তব্য না। এতে শুধু সরকারি ত্রৈমাসিক, আপনারা জানেন যে সরকারের ত্রৈমাসিক আর্থিক আমাদের কর্মক্ষেত্র এই বিষয়গুলি এবং শ্রম দিবস এই বিষয়গুলি নিয়ে আমাদের এবং জিডিপি এই বিষয়গুলি নিয়ে সরকারি যে রিপোর্ট, সেই রিপোর্টটা 2-3টে বিষয় আমি শুধু তুলে ধরেছি। গত সেপ্টেম্বরে সরকার, কেন্দ্রীয় সরকারের যে তথ্য সহ শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী অনেকগুলির দাম কমবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তখনই বলেছিলাম এটা কার্যত জনসাধারণের কোনো মঙ্গলে আসবে না। ওষুধ শিল্পে আগে যেটা ছিল নিয়ন্ত্রণ, দরদাম নিয়ন্ত্রণ করার অধিকারটা সরকারের উপর ছিল, দাম নিয়ন্ত্রণের অধিকারটা সরকারের কাছে ছিল। মোদিজি আসার পর 80% ওষুধ শিল্পে তার দাম নিয়ন্ত্রণ করার অধিকার দিয়ে দিয়েছে ওষুধ কোম্পানিগুলির হাতে, এবং এটা প্রতি বছর তারা নিয়ম করে প্রতিটা ওষুধের দাম 10% ন্যূনতম বাড়ানোর অধিকার তাদেরকে দিয়ে দিয়েছে। মাত্র 20% ওষুধ দরদাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে আছে। এছাড়া আরেকটা উদাহরণ যে শিক্ষা সামগ্রীর জিএসটির হার কমিয়েছে, কিন্তু যে মেটেরিয়াল যে তৈরি হবে সে মেটেরিয়ালগুলির দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া যে খাদ্যপণ্য আমরা বলেছিলাম, সেই সময়ও অনেকে বলবেন যে একই কথা, তো কি করবো, না বলে তো উপায় নেই। আমরা ওই দিনই বলেছিলাম যে এই জিএসটি চালুর আগে, কর বিন্যাসের আগে ওষুধ কোম্পানি এবং অন্য খাদ্যপণ্য সামগ্রীর যে উৎপাদক তাদেরকে জানিয়ে দেওয়ার ফলে তারা মূল্য বৃদ্ধি করে নিয়েছিল। এর ফলটা কি হয়েছে, আমি শুধু 2-3টে ওষুধে হার্টের রোগী প্রতিদিন ব্যবহার করতে হয় প্রোপিটুভা নামক একটি ওষুধ, যার 10টার দাম ছিল 295 টাকা, বর্তমানে বেড়ে হয়েছে 387 টাকা 59 পয়সা। বেবি মেসাজ ওয়েল শিশুদের ব্যবহার অনিবার্য করতেই হয়, তার দাম ছিল 179 টাকা 14 পয়সা, হয়েছে 260 টাকা। ফিউরিক নামক আরেকটি হার্টের ওষুধ দাম ফিউরিক 40 দাম ছিল 201 টাকা 68 পয়সা, হয়েছে 264 টাকা। এর উপর আইএনএইচ দাম ছিল 236 টাকা 61 পয়সা, হয়েছে 310 টাকা। আর এছাড়া অন্যান্য বিষয়গুলি বলতে গেলে পরে আপনারও বিরক্ত হবে। আমারও সেই রিপোর্ট, এই যে লিখিত রিপোর্টে জায়গার সংকুলান হবে না। ভোজ্য তেল 180 টাকা লিটার ছিল, হয়ে গেছে 200 টাকা। একটা পোলট্রি ডিমের দাম 3 মাস আগে, 2 মাস আগে 5 থেকে 6 টাকা ছিল, এখন আজকের দিনে বাজারে 9 টাকা হয়েছে একটা পোলট্রি ডিমের দাম। 25 কেজি চালের প্যাকেটের ন্যূনতম দাম বেড়েছে 70 টাকা। মুসুরির দাম ছিল 115 টাকা কেজি, হয়েছে 150 টাকা। গোখাদ্যের জন্য প্রয়োজনীয় যে ভুসি, তার দাম 29 কেজি প্যাকেটে বস্তায় দাম বেড়েছে 100 টাকা। এই তথ্যগুলি দিয়ে শুধু আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাইব
যে জিএসটির ফল কারা লাভবান, কারা ভোগ করছে, কারা এই জিএসটি 22শে সেপ্টেম্বর চালু হবে বলে সারা দেশে যেমন ঢাকের বাদ্যি বেজেছিল, আমাদের রাজ্যেও সে অভিনন্দন র্যালি সরকার বিজেপি দল অভিনন্দন র্যালির সাথে সাথে রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা বিজেপি দলের নেতারা 22শে সেপ্টেম্বর বাজারে বাজারে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের অনুভূতি বোঝার চেষ্টা করেছিল। থেকে 29 বয়সী বেকার শিক্ষিত যুবক, জুলাইয়ে ছিল 14% বেকার, এটা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 15% যুব বেকার। এতে যুবতী বেকারের সংখ্যা বেড়েছে 17.8%, আর সাধারণ বেকারের সংখ্যা বেড়েছে 19.9%। অসংগঠিত ক্ষেত্রে সর্বাধিক শ্রমজীবী মানুষ কাজ করে, এটা সকলেই জানেন, আপনাদের জানা কথা, আমি সেগুলি নিয়ে বিশদে যাচ্ছি না। এটা আমাদের জানুয়ারিতে অসংগঠিত শ্রমিকের সংখ্যা দেশে ছিল, কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল 13.1 কোটি। এটা জুলাইয়ে এটা কমে দাঁড়িয়েছে 12.9 কোটি। রেগাতে শ্রম দিবস কমেছে 25%। এই সময় যে বলা হয়েছিল জিএসটির বিন্যাস হলে পরে কর্মসংস্থান হবে, জিনিসপত্রের দাম কমবে, জিনিসপত্রের দামে আমি শেষে 2-3টি উদাহরণ শুনে দেব। কর্মসংস্থানের বিষয়টা এসে গেছে। আর কি বলেছিল, নূতন নূতন কল কারখানা শিল্প গড়ে উঠবে, এতে কর্মসংস্থান হবে। আপনারা জানেন যে সরকার, মোদী সরকার আসার পর শিল্প গড়ে তোলার জন্য, কর্মসংস্থানের জন্য নাকি ইনসেন্টিভ দিয়ে আসছে। প্রতি বছরে শিল্পপতিদের, কর্পোরেটদের ইন্টেন্সিভের মাত্রা বাড়ছে। কর্মসংস্থান কি হয়েছে এর মধ্যে বেরিয়ে এসেছে, আমি এগুলি আজকে আলোচনায় আনতে চাই না। আমি শুধু বলবো, এই সময়ে দেশে সেমি কন্ডাক্ট যে কারখানা, 3টা কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 2টো কারখানা গড়ার বরাত পেয়েছে মোদী। ইতিমধ্যে তার যে বৃত্ত, আদানি আম্বানি বৃত্তে নূতন করে যারা এন্ট্রি দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে টাটা। টাটাদের 2টো সেমি কন্ডাক্ট কারখানা করার অনুমোদন টাটাদের দিয়েছে, একটা গুজরাটে আর একটা আসামে, আসামের নির্বাচনকে সামনে রেখে। এর জন্য টাটা যাতে তহবিলের অভাব না হয়, তার জন্য বেকার যুবকরা, ক্ষুদ্র শিল্পপতিরা সরকারি অনুদান না পেলে পরেও টাটা কোম্পানিকে 44,203 কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে অনুদান হিসাবে দিয়েছে। এটা উল্লেখ করলাম এই কারণে, যেদিন অনুদানটা পেয়েছে তার 4 সপ্তাহে, যেদিন 4 সপ্তাহ শেষ হয়েছে, সেই দিন টাটা গোষ্ঠী আমাদের বিজেপি দলের কেন্দ্রীয় তহবিলে 758 কোটি টাকা জমা করেছে। এটা হচ্ছে একটা চিত্র। অন্য দিক থেকে যেটা বলেছে জিএসটির কর বিন্যাস, এটা সকলেই জানেন, 9 বছরে 56 লক্ষ কোটি টাকা সরকারি হিসাবে জিএসটিতে সরকার আদায় করে নিয়েছে। কাদের থেকে এগুলি জানেন বলছি। এছাড়া ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি যে সংস্থা, সেই সংস্থাগুলি লুটে নিয়েছে 5 লক্ষ কোটি টাকা। আমাদের হিসাবটা জিএসটি সুরক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, তাদের হিসাব। আর ছাড় দিয়েছে, যেটা 22শে সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা, 2.22 লক্ষ কোটি টাকা তথাকথিত ছাড় দিয়েছে।
बेलायदा तंथ'हा चरण कृष्णनि जयनिं प्रग्राम इरो एमनिबो सुजबारि नामा इरो मथा मथि मथानि गोबां बरक सापर्टा दङ दाबो फैहा आरो बक बाहाख्लाय सामदांमानाय तो आं बना आसा खालायो 26 बिट चंद्र कलसी एवं बुबागारानि थांसाने मारिनि फाननो ताकलायनो फुरैलायनाय र जों इरो एडीसी कन्स्टिट्युएन्सि आंथ' 27 नि गलाय फाना बर' इरो निंखहा करकरै जों नेरामने आनक आनक कमिउनिटि एवं जातिबो जों थांसा बुगारा नायमानिबो थांसा आं अन्य तानाय अन्य कन्स्टिट्युएन्सि ने रो फायनाय अरनि लोकालनि बा इरोनि लिडारशिप आना साया फाना वानसमाना नर ओमाहाय कुनो ता वानसदि बोनिं मानि बाबा इरोनि पारानि तानाय ताहु बरक बुबागारानि जरा आगेनिसिने थांसानि सामुदाय दंनाय र बरक निंमानि बायसा आं इरमा फायो आं साननि मोसौआ सिनि लिडारशिप जरा दंनाय आं रो फायो लिडारशिप पावार बारिरो बा नेतृत्व खालायो बा नेता तानाय नेताने आबाद तानाय कुसु तिलानि बाय आं इरो सामुदाय फायनि ता वानसदि अब बोल मेसेज थानाय अबना साननि मोसौ आं अरनि बरक आना निंमानि बायसा आं फाय आइजेरबा ना आं कौनो इरा तानाय कुनो किसु फायया आं थांसानिसो नायो इरोनि बरकबो थांसानायो जाति दफा दंलायसि सिने तानाय पार्टीबो दंनाय जों जे कुनो राजनीति खालामनाय एकनामा जों जाति इरा थांसा हरनां अबनो रहिनो जों इरा फायो हामबाय 26 नं बि चंद्र कलसी सूर्यबारिया सिने चरण सिंह कृष्ण सं तीव्र मथा पार्टीयो जों हायनो हाय बुना लामसय लानाय दाबो जों फरे किसा जतबाल क्लाय सुगारनाय तीव्र मथा फाइनाल जों खाबाय खबाय लामसगो बुबागारान थांसानि मारे फाइनाल जों खाबाय खबाय लामसगो दिनै चरण कृष्ण नर तीव्र मथाने दल फाइमानि बाय जों खाबाय खबाय लामसगो बुबागारा आइ ग्लकथुक तीव्र मथा आइ ग्लकथुक थांसा आइ ग्लकथुक बुबागारा की तीव्रसा की तीव्रसा थांसा की ताउ खलाय सिनि चरण कृष्ण जों बो आगे गुबुन दफा तुमानि बीजेपी तुमानि गुबुन पार्टी तुमानि बो ताबो बन याखारै सिनि बुबागारान थानसानि लामागा फायखा थानसा मथा फायखा जों बन खाबाय खबाय जों लानसुनाखा 26 बिचन्द कलसी कन्स्टिट्युन्सि अद्रेगा सैजबारि रामरायबारि एडीसी विलेजनि चरण कृष्ण जों बन लानसुना साखा आसा नों हलाय गुबैनि पार्टीनि माने बुइनि पार्टी दंमानि हलाय सिनि इ तीव्र मथा बारे सिनि बुबागाराना हामजागै दै फायना तमा अवन कोकिसे संमनि এবং आं गाइसे संनाय आगे गुबुननि पार्टी दंमानि एमन आं अनेक पार्टी खलाय फैया आने प्रथम फार्स्ट टाइम आं आईपीएफ टिखलाजा आईपीएफ टिपने टीपीएफ बखलाया टीपीएम ने परे आं बीजेपी हाफा बीजेपी ने परे आं त्रिपुरा मुठाबा हाबजा त्रिपुरा मुठाने परे आबार ते वाइसे बीजेपी फायजा बीजेपी ने परे ते आं ताबो खला वानसयलाय 2025 ताबो नभेम्बर वानसमाने परे जिनि आइडियोलॉजी हला जों आं अनेक वानसनिया जों मायदामा थांसाना এই थांसानि बिषय जों अनेक বিভিন্ন রকমে जों वानसनि मानालाय जों अनेक जों थांसा सारा কোনো যোগিয়া কোনো जिनि मानता सकथा मिलिया এবং जों जेसेबा नेशनल पार्टी खालाय जिनि नेशनल पार्टी जों কোনো दिना जों কোনো लाभ गरै এবং जों जेसेबा बाहादुरी करदे जे कोनो समय